বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি এ.কে.এম. মোশাররফ হোসেন, ইন্সট্রাক্টর রসায়ন, রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ। আজকের ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞান বিষয়ের অ্যাসিড ক্ষারক সমতা অধ্যায় হতে ক্ষারক ও ক্ষার, লঘু ক্ষারের ধর্মসমূহ ও ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা নিয়ে আলোচনা করব। ক্ষার ও ক্ষারক। আমরা এখানে ক্ষারকের সংজ্ঞা দিয়েছি দুটি কথায়, পাশাপাশি খুব কাছাকাছি দুটি কথা, ক্ষারক ও ক্ষার। ক্ষারক এখানে বলা হয়েছে ধাতুর অক্সাইড বা ধাতুর হাইড্রক্সাইড। তোমরা ভালো করে খেয়াল করবা, এই লাইনটুকু বুঝতে পারলে এখানকার অনেকগুলো বিষয় ভালো বোঝা যাবে। ধাতুর অক্সাইড বা ধাতুর হাইড্রক্সাইড কে ক্ষারক বলে। যেমন কিছু উদাহরণ: সোডিয়াম অক্সাইড, সংকেত হলো Na2O। পটাশিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এগুলো সবই ধাতুর অক্সাইড, আর এগুলো হচ্ছে সংকেত। ধাতুর অক্সাইডকে ক্ষারক বলা হয়। আবার ধাতুর হাইড্রোক্সাইডকেও ক্ষারক বলে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড KOH2। তাহলে এই জিনিসটা আমরা পরিষ্কার করি, ধাতুর অক্সাইডকে ক্ষারক বলা হবে, এগুলোকে ক্ষারক বলা হবে, এবং ধাতুর হাইড্রোক্সাইডকেও ক্ষারক বলা হবে। তাহলে ধাতুর অক্সাইড, ধাতুর হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে। এছাড়া আরো একটা জিনিস আছে, সেটা হলো ধনাত্মক যৌগমূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইডকেও ক্ষারক বলে। যেমন অ্যামোনিয়াম অক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এরাও ক্ষারক। তাহলে আমরা ক্ষারকের বিষয়টা স্পষ্ট, যে ধাতুর অক্সাইড এবং ধাতুর অক্সাইড হাইড্রোক্সাইডকে কি বলা হবে? ক্ষারক বলা হবে। কথাটা যেন মনে রাখি। ক্ষার, এখানে বলেছি শুধুমাত্র পানিতে দ্রবণীয় হাইড্রোক্সাইডকে ক্ষার বলে। তার মানে হচ্ছে যে ক্ষারক হচ্ছে ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড। ক্ষারকগুলো সব পানিতে দ্রবণীয় নয়, অল্প কিছু ক্ষারক পানিতে দ্রবণীয়। তার মধ্যে বলা হয়েছে যে শুধুমাত্র পানিতে দ্রবণীয় হাইড্রোক্সাইড, আমরা জানি ধাতুর হাইড্রোক্সাইড ক্ষারক, কিন্তু ক্ষার হতে গেলে শুধুমাত্র পানিতে দ্রবণীয় হাইড্রোক্সাইড হতে হবে। তাহলে ক্ষার হতে গেলে দুটি শর্ত লাগবে। এক নম্বর হলো যৌগটিতে ধাতব হাইড্রোক্সাইড থাকতে হবে, ধাতব হাইড্রোক্সাইড হতে হবে যৌগটা, এবং যৌগটি কি হতে হবে? পানিতে দ্রবীভূত হতে হবে। তাহলে ক্ষার হতে হলে দুটি শর্ত: এক, যৌগটা হবে ধাতুর হাইড্রোক্সাইড এবং ওই হাইড্রোক্সাইডটা পানিতে দ্রবীভূত হতে হবে। বা এক কথা আমরা বলতে পারি, শুধুমাত্র পানিতে দ্রবণীয় হাইড্রোক্সাইডকে ক্ষার বলে। তাহলে আমরা যে ক্ষারক বলেছিলাম, যে ধাতুর হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে, তাহলে সব হাইড্রোক্সাইড পানিতে দ্রবণীয় নয়। যে সমস্ত হাইড্রোক্সাইড পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষার বলা হয়। যেমন অনেকগুলো হাইড্রোক্সাইড ওখানে আমরা লিখতে পারি, সব ধাতুর হাইড্রোক্সাইড লিখতে পারি, কিন্তু সব ধাতুর হাইড্রোক্সাইড ক্ষার না। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবণীয়, তাহলে এটা ক্ষার। এখানে আমার একটু মিস্টেক হয়েছে, এটা হবে লিথিয়াম হাইড্রোক্সাইড পানিতে, এটা হাইড্রোক্সাইড এবং পানিতে দ্রবণীয়, তাহলে এটি ক্ষার। পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা ধাতুর হাইড্রোক্সাইড এবং পানিতে দ্রবণীয়, তাহলে ক্ষার। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ধাতুর হাইড্রোক্সাইড এবং পানিতে দ্রবণীয়, তাহলে ক্ষার। ওই যে বললাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটাও ক্ষার, এটা ধনাত্মক যৌগমূলকের হাইড্রোক্সাইড, পানিতে দ্রবণীয়, এই জন্য এটা ক্ষার। আবার আমরা এই প্রসঙ্গটাই আসলাম, ক্ষারক ও ক্ষার।
কারণ আমাদের একটা প্রশ্ন আছে, এখানে বলা হয়েছে সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারকই ক্ষার নয়। সেজন্যই আমাদের এই সংজ্ঞাগুলো আবার আমরা দিয়েছি। সব ক্ষারই ক্ষারক, তাহলে ক্ষারক কাকে বলে? ধাতুর অক্সাইড বা ধাতুর হাইড্রোক্সাইড ক্ষারক বলে। আর ক্ষার বলা হয় কাকে? যে হাইড্রোক্সাইড গুলো পানিতে দ্রবণীয়, সেই হাইড্রোক্সাইড গুলোকে ক্ষার বলা হয়। তাহলে এখানে আমরা আসি, এইখানে দেখা যাচ্ছে যে একটা বৃত্তের মধ্যে ক্ষারক আছে। এগুলো সব ক্ষারক, কারণ এরা ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড। ধাতুর অক্সাইড হলেও ক্ষারক, হাইড্রোক্সাইড হলেও ক্ষারক। কিন্তু ক্ষার হতে গেলে শুধু তারাই, সেই হাইড্রোক্সাইড গুলোই ক্ষার যারা পানিতে দ্রবণীয়। তাহলে এখানে দেখা যাচ্ছে 3টি হাইড্রোক্সাইড আছে, 3টি হাইড্রোক্সাইডই কিন্তু ক্ষার হবে না। অক্সাইড গুলো তো ক্ষার হওয়ার প্রশ্নই আসে না। হাইড্রোক্সাইড গুলো ক্ষার, কিন্তু কোন হাইড্রোক্সাইড গুলো? যে হাইড্রোক্সাইড গুলো পানিতে দ্রবণীয়। সেজন্য সব এই হাইড্রোক্সাইড গুলো সবই এগুলো ক্ষারক, অক্সাইড গুলো ক্ষারক, কিন্তু এদের মধ্যে যে হাইড্রোক্সাইড গুলো শুধুমাত্র পানিতে দ্রবণীয়, সেই হাইড্রোক্সাইড গুলোই কি হবে? ক্ষার। এই জন্য সব ক্ষারকই ক্ষার না, কিন্তু যেগুলো ক্ষার সেগুলো অবশ্যই ক্ষারক। হ্যাঁ, তো আমরা এই প্রশ্নটার উত্তর এখানে জানতে পারলাম। সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারকই ক্ষার নয়। এটা তোমরা প্র্যাকটিস করে তোমরা আয়ত্ত করবে। দৈনন্দিন জীবনে ক্ষারের কিছু ব্যবহার। ক্ষারের কিছু ব্যবহার, যেমন আমরা টুথপেস্টে ব্যবহার করা হয়, ক্ষার ব্যবহার করে। কারণ আমাদের দাঁতে হাইড্রোফ্লোরিক অ্যাসিড জন্মায়। এই হাইড্রোফ্লোরিক অ্যাসিড ক্ষয় করে, দাঁতকে ক্ষয় করে। সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নষ্ট করার জন্য আমরা পেস্টের মধ্যে ক্ষার ব্যবহার করি। বিভিন্ন ধরনের পরিষ্কারক তৈরিতে, যেমন সাবান, ডিটারজেন্ট তৈরিতে ক্ষার ব্যবহার করা হয়। ওষুধ তৈরিতে কি হচ্ছে, অ্যান্টাসিড জাতীয় ওষুধ তৈরিতে ক্ষার ব্যবহার করা হয়, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড প্রশমনে এটা ব্যবহার করা হয় ওষুধ। তারপরে কাঁচ পরিষ্কারক হিসেবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষার ব্যবহার করা হয়। লঘু ক্ষারের কিছু ধর্ম। আমরা এর আগের ক্লাসে লঘু অ্যাসিডের কিছু ধর্ম পড়েছিলাম, এখানে লঘু ক্ষার বলা হয়েছে। লঘু ক্ষার মানে কি? যে ক্ষারের মধ্যে পানি বেশি আছে, ক্ষার কম, সেটাকে বলা হয় লঘু ক্ষার। এর ধর্ম মধ্যে একটা লাল লিটমাস, এই যে এখানে একটা দ্রবণ আছে, মানে ক্ষার আছে, এর মধ্যে লাল লিটমাস পেপার যোগ করা হয়েছে। এটা কি হয়ে গেছে? নীল হয়ে গেছে। তাহলে ক্ষার লাল লিটমাসকে কি করে? নীলে পরিণত করে। আমরা কোনো দ্রবণ ক্ষার কিনা সেটা পরীক্ষা করার জন্য আমরা এই লাল লিটমাস পেপার ব্যবহার করি। যদি দ্রবণটা লাল লিটমাস পেপারকে নীল করে, তাহলে আমরা বুঝতে পারবো যে দ্রবণটা হচ্ছে ক্ষার। 2, ক্ষার হচ্ছে পিচ্ছিল ও ত্বকের ক্ষতি করে, ত্বক পুড়ে দেয়। ক্ষার পিচ্ছিল, এটা পিচ্ছিল হবে এবং ত্বকের ক্ষতি করবে। যদি পড়ে যায় তাহলে কালো হয়ে যাবে, কালো হয়ে এরকম পুড়ে যাবে, ত্বকের ক্ষতি করবে এইভাবে, একদম কালচে দাগ হয়ে যাবে। তাহলে ক্ষার হচ্ছে পিচ্ছিল এবং ত্বকের ক্ষতি করে। আরেকটা ধর্ম, লঘু ক্ষারের সাথে ধাতব লবণের বিক্রিয়া। লঘু ক্ষারের সাথে বিক্রিয়া হবে কার? ধাতব লবণের বিক্রিয়া। তো এখানে কি হয়, এটা একটা ইম্পর্টেন্ট পড়া, কারণ আমরা এই ব্যবহারিক কাজটা আমরা ল্যাবরেটরিতে করি, যে একটা ধাতব লবণের মধ্যে দুটি অংশ থাকে। একটা হলো ধাতব আয়ন, আর একটা হচ্ছে ক্যাটায়ন। ধাতব আয়ন বা লবণের ধনাত্মক অংশ থাকে, একটা ধাতব আয়ন থাকে, এটাকে ক্যাটায়ন বলি আমরা। তো একটা ধাতব লবণের মধ্যে কোন ধাতব আয়ন আছে? একটি ধাতব লবণের মধ্যে ধাতব আয়ন থাকে। তো ধাতব লবণটার মধ্যে কোন ধাতব আয়ন আছে
সেটা শনাক্ত করার জন্য আমরা লঘু ক্ষারের বিক্রিয়া ঘটাই। ওই ধাতব লবণের সাথে লঘু ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই। তখন বিক্রিয়া ঘটালে আমরা বলতে পারবো যে ওই ধাতব আয়নে ওই ধাতব লবণে কোন ধাতব আয়ন আছে। এখানে আমরা ধাতব লবণের সাথে যখন লঘু ক্ষার দেওয়া হয় তখন ধাতব একটা হাইড্রক্সাইড উৎপন্ন হয়, ধাতব হাইড্রক্সাইড উৎপন্ন হয়। ধাতব হাইড্রক্সাইড, এখানে লবণটা হবে না, ধাতব হাইড্রক্সাইড উৎপন্ন হয় যার বর্ণ বিভিন্ন রকম হয়। ওই বর্ণটা দেখে আমরা ধাতব আয়নটাকে শনাক্ত করতে পারি। তাহলে আমাদের বিক্রিয়াটা হলো লঘু ক্ষারের সাথে ধাতব লবণের বিক্রিয়া। এটা বিক্রিয়া ঘটালে কি হবে? বিক্রিয়া ঘটালে ধাতব লবণের মধ্যে কোন ধাতব আয়ন আছে সেটা আমরা অধক্ষেপের রং দেখে বুঝতে পারবো। দেখা যাক। এর আগে একটু আমি বলবো, সেটা হলো যে আমরা একটা প্রথমে লবণ নেব। হ্যাঁ, লবণ নেব। তোমাকে কিছু স্যাম্পল দেওয়া হবে। লবণ, যে কোনো লবণ, 5টা 7টা লবণ আছে, এর একটা লবণ নেওয়া হলো। লবণে একটা টেস্ট টিউব আমি নিলাম, লবণটা নিয়ে এখানে পানি যোগ করলাম। পানি যোগ করে ঝাঁকালাম, ঝাঁকালে একটা দ্রবণ তৈরি হবে। এটা হলো লবণের দ্রবণ। এই যে লবণের দ্রবণ, লবণ প্লাস পানি। তাহলে আমার এই পরীক্ষাটা করতে গেলে, এই বিক্রিয়াটা ঘটাতে গেলে লবণের দ্রবণ নিয়ে আমি পানি নেব, সামান্য লবণ নেব, সামান্য পানি নিয়ে ঝাঁকালে একটা দ্রবণ তৈরি হবে। এই দ্রবণটা হচ্ছে লবণের দ্রবণ। আর এর মধ্যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দেব, তখন অধক্ষেপ তৈরি হবে। অধক্ষেপ জিনিসটা কি? একটা কঠিন তলানি, একটা তলানি সৃষ্টি হবে। তলানি সৃষ্টি হবে একটা কঠিন পদার্থ, যেটা নিচে জমা হবে। এটাকে বলতেছে আমরা অধক্ষেপ। বিভিন্ন বর্ণের অধক্ষেপ হয়। এই যে এটা হলুদ বর্ণের অধক্ষেপ, এটা সাদা বর্ণের অধক্ষেপ। তো এটা তৈরি হবে, এই জন্য এটা দেখানো। তাহলে আমরা দেখি লঘু ক্ষারের সাথে ধাতব লবণের বিক্রিয়া। তাহলে এটা লবণের আমি দ্রবণ করে নিলাম। এখানে 3টা লবণের দ্রবণ করে নিয়েছে, এখানেও 3টা আছে। যাই হোক, 3টা লবণের দ্রবণ এখানে নেওয়া হয়েছে। আমরা এর সঙ্গে যোগ করব লঘু ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করব এখানে। তাহলে লবণের দ্রবণ নেওয়া হলো, একটা একটা করে নিতে পারি আমরা। একটা একটা করে লবণ নেব, দ্রবণ করব, পানি দিয়ে দ্রবণ করব, তার মধ্যে কি যোগ করব? সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করব, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করব। যদি এরকম নীল অধক্ষেপ হয়, দেওয়ার পরে যদি এরকম নীল অধক্ষেপ হয়, তাহলে আমরা বুঝবো যে এই লবণটার মধ্যে কপার আয়ন উপস্থিত আছে, অর্থাৎ লবণটা কপারের লবণ। তাহলে আমি আবার বলি যে প্রথমে একটা লবণের দ্রবণ করে নিলাম। তোমাকে যে লবণটা দেওয়া হলো সেই লবণটা তুমি দ্রবণ করে নিলে পানিতে। নেওয়ার পরে তুমি তার মধ্যে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করবা। যদি এ ধরনের নীল অধক্ষেপ তৈরি হয়, তাহলে এই লবণটার মধ্যে কপার ধাতব আয়ন আছে, এই ধাতব আয়নটা আছে। তাহলে এটা শনাক্ত করলাম আমরা এই অধক্ষেপের রং দেখে। এই রংটা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কোন রং উৎপন্ন হলে কোন ধাতব আয়ন হয়। এরপরে আরেকটা টেস্ট টিউব নিলাম। যদি এখানে কোনো অধক্ষেপ তৈরি না হয়, তাহলে বুঝতে পারবো যে এখানে কোনো নাই, কোনো ধাতব আয়ন নাই। তবে হবে, একটা না একটা অবশ্যই হবে। তো অনুরূপভাবে আরেকটা ধাতব লবণ নিলাম, লবণ নিয়ে দ্রবণ তৈরি করলাম, তার মধ্যে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিলাম। যদি এরকম মন্দা সবুজ মানে সবুজ অধক্ষেপটা খুব একটা দেখতে সুন্দর না, মন্দা সবুজ অধক্ষেপ তৈরি হয়, তাহলে আমরা বুঝবো যে এই লবণের মধ্যে ফেরাস আয়ন আছে, অর্থাৎ লবণটা ফেরাস লবণ। যদি অনুরূপভাবে আবার ধাতব লবণ নিলাম, দ্রবণ করলাম, এর মধ্যে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম, যদি এরকম লোহিত বাদামি অধক্ষেপ তৈরি হয়, তাহলে বুঝতে পারবো যে এই ধাতব লবণের মধ্যে ফেরাস আয়ন আছে, ফেরিক আয়ন আছে, অর্থাৎ ফেরিক আয়নের লবণ এটা। এভাবে আমরা 3টা শনাক্ত করলাম। আবার ধাতব আয়ন নিলাম, ধাতব লবণ নিলাম, সেই লবণের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের লঘু দ্রবণ যোগ করলাম। যোগ করার পরে এরকম সাদা অধক্ষেপ হলো। এখানেও কিন্তু আরেকটা লবণ নিলাম, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, এখানেও কিন্তু সাদা অধক্ষেপ হবে, কিন্তু এই দুটো অধক্ষেপের মধ্যে পার্থক্য আছে। আরেকটা লবণ নিলাম, সেখানেও সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, ওখানেও কিন্তু সাদা অধক্ষেপ হবে। তাহলে
এখন তোমরা বলতে পারো যে তিনটাই তো সাদা পদক্ষেপ, সমস্যা তো। হ্যাঁ, সমস্যা নয়, এই তিনটা পদক্ষেপ কিন্তু ভিন্ন ভিন্ন, সেজন্য পদক্ষেপটা দেখতে হবে, পদক্ষেপটা কেমন হয় সেটা দেখে আমাদেরকে বুঝতে হবে। একেবারে সুন্দর এরকম যদি বেশ গাঢ় ধরনের হয় তাহলে এটা অ্যালুমিনিয়ামের পদক্ষেপ হতে পারে। তবে আরো পরীক্ষা আছে। এই পদক্ষেপ হলো এরকম সুন্দর পদক্ষেপ, এর মধ্যে আমি আবার এই পদক্ষেপের মধ্যে আরো বেশি পরিমাণে অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, কারণ এটা এখনো কনফার্ম না, কারণ তিনটেই সাদা। সেজন্য প্রথমত আমি দেখবো যে এরকম যদি সুন্দর একটা পদক্ষেপ হয় তাহলে অ্যালুমিনিয়াম হতে পারে। তো ওর মধ্যে আবার এই পদক্ষেপের মধ্যে আমি পানিটা ফেলে দিয়ে পদক্ষেপের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটু বেশি পরিমাণে যোগ করলে যদি পদক্ষেপটা এরকম দ্রবীভূত হয়ে যায়, কোনো পদক্ষেপ না থাকে, না পদক্ষেপ এখান থেকে ভেনিশ হয়ে যায়, এরকম দ্রবণ তৈরি হয়, তাহলে এটা হলো অ্যালুমিনিয়াম আয়ন, অর্থাৎ লবণটার মধ্যে ওই লবণটা হচ্ছে অ্যালুমিনিয়ামের লবণ। আর একটা পদক্ষেপ আমরা পেয়েছি এরকম হালকা টাইপের পদক্ষেপ, তাহলে এটা জিঙ্ক, এখানে জিঙ্ক লবণ হতে পারে এটা। তবু আমরা কি করব, অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পর যদি দেখি পদক্ষেপ নাই, দ্রবণ হয়ে গেছে, পদক্ষেপ দ্রবীভূত হয়ে গেছে, তাহলে এই লবণটা হলো জিঙ্কের লবণ, অর্থাৎ এখানে জিঙ্ক আয়ন আছে। আর একটা সাদা পদক্ষেপ, এই সাদা পদক্ষেপে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড, অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে যোগ করি, অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে যদি দেখি যে পদক্ষেপটা দ্রবীভূত হচ্ছে না, যেমন আছে এরকমই আছে, তাহলে এটা হবে ক্যালসিয়ামের লবণ। এই লবণটা ক্যালসিয়ামের লবণ, অর্থাৎ এখানে ক্যালসিয়াম আয়ন উপস্থিত আছে। তো এই হচ্ছে ধাতব আয়নের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া, এবং এর মাধ্যমে আমরা পরীক্ষাগারে কি করতে পারবো, পরীক্ষাগারে আমরা একটি ধাতব লবণের মধ্যে কোন ধাতব আয়ন বা ক্যাটায়ন আছে এটা শনাক্ত করতে পারবো। ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা। আমরা এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে লিখেছি ব্র্যাকেটে সলিড এস, মানে এটা কঠিন। কঠিন ক্ষারকে আমরা যদি পানিতে দেই, পানির মধ্যে দেই, যদি পানিতে দেই কঠিন ক্ষারকে, এই যে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড কঠিন, এটা পানিতে দেওয়া হচ্ছে, পানিতে দিলে এটার মধ্যে এই পটাশিয়াম আয়ন হবে, অর্থাৎ এটা বিয়োজিত হয়ে যাবে, পটাশিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নে বিয়োজিত হবে, পটাশিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নে বিয়োজিত হয়ে গেল। যদি এরকম কোনো পদার্থকে, কঠিন পদার্থকে আমরা পানিতে দ্রবীভূত করি, যদি এরকম হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়, তাহলে এই বস্তুটা হচ্ছে ক্ষার। কিন্তু এটা অবশ্যই জলীয় অবস্থায় হতে হবে, পানিতে হতে হবে, পানি ছাড়া হবে না। সেদিন ক্ষার, কঠিন সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে দেওয়া হবে, তার আগে কিন্তু এটা হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে নাই শুষ্ক অবস্থায়। যখন জলীয় পানিতে আমরা দিলাম তখন এটা এই আয়নগুলো বিয়োজিত হয়ে গেল, ভেঙে গেল, হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করলো, তাহলে এটা হয়। তাহলে ওরকম পটাশিয়াম, এটা ছিল আমার সোডিয়াম হাইড্রোক্সাইড, টেস্ট করতে ভুলে গেছে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হবে আর কি। যাই হোক, সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে এনে হতো, এখানে Na প্লাস হবে। তাহলে এখানে জলীয় অবস্থা কি করে, সোডিয়াম হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, যেটা দ্বারা প্রমাণ করে যে ওই বস্তুটা কি ক্ষার। তো এই ক্ষারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সবল ক্ষার আর একটা হলো দুর্বল ক্ষার। যদি কোনো বস্তু জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় 100%, এখানে যতগুলা অণু আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডে যদি 100 অণু থাকে, 100টাই যদি এরকম বিয়োজিত হয়ে এরকম হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে, তাহলে আমরা এটাকে বলবো সবল ক্ষার। আর যদি কোনো ক্ষার পানিতে দ্রবীভূত হওয়ার পর যদি সম্পূর্ণরূপে বিয়োজিত না হয়, এই যেমন এখানে ক্ষারটা দেওয়া আছে, এটা দেখা যাচ্ছে এখানে যা আছে তাই আছে, এরকমই আছে, তাহলে অধিকাংশ অণু কিন্তু বিয়োজিত হয় নাই, অল্প কয়েকটা অণু বিয়োজিত হয়েছে, যেমন একটা অণু বিয়োজিত হয়েছে। সেজন্য এটাকে আমরা বলবো দুর্বল ক্ষার, অর্থাৎ আংশিক বিয়োজিত হয়েছে। তাহলে যদি দুর্বল ক্ষার কাকে বলবো, যে ক্ষারটা পানিতে আংশিক বিয়োজিত হয়, অল্প বিয়োজিত হয়, সবগুলো অণুই বিয়োজিত হয় না, সেই ক্ষারটাকে বলা হয় দুর্বল ক্ষার। তাহলে ক্ষারের মধ্যে পানি যদি না থাকে তাহলে হাইড্রোক্সাইড আয়ন হবে না এবং ক্ষারের ধর্ম প্রকাশিত
হবে না। এটাই হচ্ছে ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা। সবশেষে বাড়ির কাজ, আমি এই প্রশ্নটার উত্তর বলেছি, আলোচনা করেছি, এই প্রশ্নের উত্তর তোমরা লিখবা। আর আমি যে লঘু ক্ষারের সাথে ধাতব লবণের বিক্রিয়া ওখানে দেখালাম, ওই বিক্রিয়াগুলো বইয়ের মধ্যে তোমাদের আছে, তোমরা ওই বিক্রিয়াগুলো বই দেখে দেখে লিখবা এবং বারবার প্র্যাকটিস করবা। দেখে দেখে লিখলে এটা তোমরা আয়ত্ত করতে পারবা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।